হচ্ছে যে আপনাকে আমি একটু প্রশ্ন করতেই চাই, আপনি এরকম একটা কথা বলেছিলেন, আপনি যদি কখনো মন্ত্রী হন বা রাষ্ট্রের কোনো দায়িত্ব আপনি পান, তাহলে আপনি দিনরাত কাজ করবেন এবং সেই কাজ করে আপনি আর কোনো দিকে তাকাবেন এবং অনেক কিছু আপনি করতে পারবেন যেটা আসলে আপনি করতে চান। আমাদের প্রশ্ন 10 মাস পার হয়েছে, আপনি হয়তো বড় জোর এখনকার যে টাইমলাইন অনুযায়ী বড় জোর আর 10 মাস আপনি থাকবেন। তারপরে আমরা আশা করতেছি যে আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হন, সেটাও আমরা আশা করতে পারি, কিন্তু আপনি কোনো রাজনৈতিক দলে যোগ দিবেন কিনা সেটা আমরা জানি না। সুতরাং মনে করতেছি আপনি আর হয়তো সরকারি দায়িত্বে থাকবেন না। তো সেই জন্য আপনার এই 10 মাস কেমন গেল, কেমন যাচ্ছে, আপনি কেমন এনজয় করতেছেন? আমার পার্সোনালি মনে হচ্ছে আপনি অনেক এনজয় করতেছেন না। আপনি বারাক ওবামা একটা কথা বলেছিলেন যে এই ক্ষমতায় থাকার শেষ কয় মাসে উনি অনেক বুড়িয়ে গিয়েছিলেন। তো আপনাকে দেখেও আমার এরকম আমার মনে হইতেছে যে ওই এটা আসলে আপনার কেমন ছিল, যে এই 10 মাস আপনি যদি আমাদের বলেন। আপনাকে তো আমি তো বলেন, এটা অকল্পনীয় পরিশ্রমের কাজ, অকল্পনীয় পরিশ্রম। আমি আপনাদের যেটা বলতাম যে দিনে রাত কাজ করবো, আমি সত্যি দিনে রাত কাজ করি, সত্যি দিনে রাত কাজ করি। আপনারা যতভাবে পারেন ইনফরমেশন নিয়ে জিজ্ঞেস করে দেখেন। আমার মন্ত্রণালয়ে ক্যামেরা ফিট করে রাখেন কটার সময় আসি, আমার যাতে যারা রাত 1টা 2টা পর্যন্ত মিটিং করে নাম দিয়ে দেবো, কেউ যদি ইনভেস্টিগেট করতে আইসেন আমার কাছে। হ্যাঁ, 12-14 ঘন্টায় কাজ করি, এত পরিশ্রমের ধাক্কা পড়েছে। তারপর বিশাল টেন্স মুহূর্ত, ধরেন আমার সবচেয়ে কষ্ট লাগে, ধরেন যেই কাজের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নাই, সেটার দায় দায়িত্ব যখন আমাকে দেওয়া হয় আমার খুব কষ্ট লাগতো, খুব কষ্ট লাগতো। এখন একসেপ্ট করে নিয়েছি, কিছু করার নাই। আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আমি কিছু জিনিস চাচ্ছি হয়তো, কিন্তু আমি করতে পারছি না। কারণ আমি ল ডিপার্টমেন্টে যখন টিচার ছিলাম, আমি যেটা চাইতাম সেটা করতে পারতাম। তা আমি তো সরকারি 23 জন মন্ত্রী একজন মন্ত্রী, তো আমি যেটা চাচ্ছি সেটা সবসময় হচ্ছে না। কিছু ক্ষেত্রে এটা আমার জন্য একটু কষ্টদায়ক হয়, বেদনাদায়ক হয়। কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যারা আমাকে মনে করতো, ধরেন যাদের সাথে আমি বিবৃতি দিতাম, যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করতো, তারা কিভাবে যে এরকম সিচুয়েশন হচ্ছে, আসিফ নজরুল এটা অ্যাকসেপ্ট করছে, এই করছে, তাদের তো আমি আর বলতে পারছি না। সেটা আমি তো ইন্ডিভিজুয়াল আমার কথা আমি অ্যাকসেপ্ট করছি না কোনোটাই বলতে পারছি না। এগুলি সব খারাপ খারাপ ফিলিংস এর কথা। আপনাকে আমি একটা জিনিস বলি, আমি অনেস্টলি বলছি, উইথ হাইন্ডসাইট, যদি আমাকে দেখানো হতো মন্ত্রিত্ব এই উপদেষ্টা জীবন হচ্ছে কোনোদিন আমি রাজি হতাম না, প্রশ্নই আসে না। কিন্তু আপনাকে একটা কথা আমি বলি, আমার একটা অপার আনন্দের জায়গা আছে, এটা আপনাকে আমার বলতেই হবে। সেটা না হলে এটা একটা অপরাধমূলক কাজ হবে। সেটা হচ্ছে আমি কিছু কাজ করার সুযোগ পাই, কিছু দায়িত্ব পালন সুযোগ পাই, সেটা আমাকে অপার আনন্দ দেয়, যেটা আমি এই অ্যাডভাইজার পজিশনে না আসতে করতে পারতাম না। যেমন ধরেন আমাদের মাহমুদুর রহমান ভাই, ওনাকে আমি খুব পছন্দ করি। ওনার প্রেস যখন আটকে রাখা হচ্ছিল, যখন ওনার প্রেসের এই কাগজপত্র নাই পুড়ে ঢুকে গেছে, এই জন্য অনেক ধরনের আপনার আমলাতান্ত্রিক জটিলতা দেখে যখন ছাড়াচ্ছিল না, তখন আমি একটা প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলাম, যেটা তাড়াতাড়ি করে যেন দিয়ে দেওয়া হয়। আর যেদিন দেওয়া হয়েছে, আমার কাছে আবদাল ভাই এসেছিলেন, ওনার পত্রিকা নির্বাহী সম্বন্ধে আমার প্রচন্ড ভালো লেগেছে। আবার ধরেন যে আবু বকর আছে না, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা গিয়েছিল, আবু বকরের ছোট ভাই, আবু বকরের বাবা আমার সাথে দেখা করতে এসেছিলেন। ওনারা প্রচন্ড দরিদ্র জীবন যাপন করেন। তো আবু বকরের ভাইয়ের একটা চাকরি, ছোটখাটো চাকরি যখন ব্যবস্থা করতে পেরেছি, আমার প্রচন্ড আনন্দ লেগেছে। আমার এখানে একটা আহত ছেলে যখন আসার পর আমাদের মন্ত্রী হিসাবে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত দেওয়ার একটা বাজেট আছে, খাত আছে, খুব অল্প 6 লাখ 10 লাখ টাকা, কিন্তু একবারে 50,000 পর্যন্ত দিতে পারি। সেরকম আপনার যখন কাউকে দিতে পারি তখন খুব ভালো লাগে, কারণ কাউকে 50,000 টাকা একবারে দেওয়ার সামর্থ্য আমার কোনোদিনও ছিল না, ভবিষ্যতে কখনো হবে না, কখনোই হবে না। এরকম আপনার ধরেন এগুলো যদি আমি বলতে থাকি, তখন হয় কি, ধরেন মানুষ বলে যে আচ্ছা আপনি কি করেন। এখন আমি যদি প্রত্যেকদিন কি করেছি বলতে থাকি, কতগুলো লোক আসে দেখা করে, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করি, এটা যদি বলতে থাকি শোনেন, তখন তো এটা একটা অসহনীয় ব্যাপারে পরিণত হবে যে এই লোকটা কি পাগল লাগে, সারাদিন কি ভালো কাজ করছে এটা বলতে থাকে। ভাই আমি সারাদিন চেষ্টা করি। যদি আমি কম পারি, তাহলে মনে করেন আপনারা যারা সমালোচনা করবেন, ভাই আপনার চেয়ে আমার বুদ্ধি কম, আপনার চেয়ে আমার অভিজ্ঞতা কম, আপনার চেয়ে আমার পড়াশোনা কম, হয়তো এই কারণে। কিন্তু চেষ্টা, ইচ্ছা, প্রচেষ্টা এর একটাও হয়তো ঠিক না। কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যেহেতু শিক্ষক মানুষ, আপনার এই 10 মাসের এই উপদেষ্টা জীবনে আপনি যা করেছেন, তাতে কি আপনাকে পাস মার্ক দিবেন, এভারেজ মার্ক দিবেন, এভারেজ গ্রেড দিবেন, কি দিবেন? আমি কোনো মার্কস দিব না, আপনারা মার্কস দিবেন। আমি যখন চলে যাব আমি কি করেছি সব বলবো। আপনারা যারা এই আমি চেষ্টাটার ক্ষেত্রে আপনি আপনার যে এফোর্টটা দিয়েছেন সেটার ক্ষেত্রে কি আপনি সন্তুষ্ট, যে বা এরকম কি যে আপনি তার চেয়ে বেশি দিতে পারতেন, এরকম কি? আপনি যদি ফিজিক্যাল পরিশ্রমের কথা বলেন, আমার পক্ষে এভারেজ 12 ঘন্টার বেশি কাজ করা সম্ভব না। আমি কোনো সময় 14-16 ঘন্টাও কাজ করেছি, বিন্দু বেশি সময় দিতে পারতাম না। আর আপনি যদি বলেন আমি আরো বুদ্ধিমত্তার সাথে কোনো কাজ করতে পারতাম নাকি, সেটা ভাই আমি বলতে পারবো না। আমার বুদ্ধি তো কোয়ান্টিফাই করা যায় না, কাজের পরিমাণটা কোয়ান্টিফাই করা যায়, কাজের পরিমাণে আমি মোটামুটি একটা অ্যানসার পাইছি। আপনার যে বস আছে, সেই বস কি আপনার উপর খুশি? প্রচন্ড খুশি। বস আপনার উপর খুশি? প্রচন্ড খুশি। আপনি ইউনূস স্যারের কথা বলছেন? জি, প্রচন্ড খুশি। আপনাকে একটা এক্সাম্পল বলি। ধরেন আমাদের যখন যে বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত যখন একটা তদন্ত কমিটি করা হলো আর কি, তখন আমি বারবার বলছিলাম, স্যার আমাকে দিন, আমার অনেক কাজে চাপ, আমার কাজে চাপ। 2-3 জন অন্যদের নামটা উঠলো। স্যার বলেন না, তোমার না দিলে কাজ হবে না, তুমি থাকবা। এরকম অনেক কিছু আমাকে দিয়ে দেন। তুমি যদি অনেক খুশি না থাকেন, এটা আরেকটা তৃপ্তি। প্রচন্ড খুশি। এই প্রশ্নটা শুধু ডক্টর আসিফ নজরুলকে চেয়ারে থাকা অবস্থায় করা যায়। আপনি কি বসের উপরে খুশি? প্রফেসর ইউনূসের কার্যক্রমে কি আপনি খুশি? অধিকাংশ ক্ষেত্রে খুশি, কিছু ক্ষেত্রে আমি বুঝতে পারি না, কিছু ক্ষেত্রে খুব অল্প, কিছু ক্ষেত্রে আমি বুঝতে পারি না, খুব অল্প। আমি আপনাকে প্রশ্নটা করে রাখি, উত্তর দেয়া না দেয়া আপনার ইচ্ছা। আমরা যে অনেকগুলি জিনিস দেখি যেটা আমার কাছে সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হয়। উনি একটা ছবি দেন কি, গ্রামীণ
সমাধান কি জানি একটা ওই পে মানে টাকা পাঠাবে বিকাশ নগদের মতো একটা জিনিস। উনি একটা গ্রামীণ ইউনিভার্সিটি করেন, উনি করের টাকা মৌকুফ করেন, উনি হচ্ছে নোবেল প্রাইজ সহ আরো এরকম প্রাইস যে কর টাকা মৌকুফ। এগুলি এই এই মানে প্রফেসর আসিফ নজরুল আপনারা থাকতে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে বলার তার কেউ নাই। ইজ ইট পসিবল? আপনি আমাকে যেভাবে বললেন আমি সেটা চিন্তা করি নাই এতগুলো জিনিস। কিছু ক্ষেত্রে আমি জানি, কিছু ক্ষেত্রে আমি জানি, একটা ক্ষেত্রে অন্তত আমি জানি যেটা অনেক আগে আবেদন করে রাখা হচ্ছিল, বারবার গত সরকার দিচ্ছিল না দেখে নর্মাল প্রসেস এটা হয়েছে, যেহেতু অনেক আগে আবেদন করা হয়েছে। আপনাকে কথা বলি, মানে খালেদা জিয়ার জামিন সবগুলো হয়ে গেল, তো এটাও তো আপনার দীর্ঘদিন যাবত হচ্ছিল না। এখন যখন দীর্ঘদিন যাবত একটা আটকে রাখা হয়, তারপর যখন এটা রেগুলারাইজ করার সুযোগ হয়, তখন একসাথে হয়ে যায়, তখন এগুলো মনে হয় যেটা হয়তো দৃষ্টিকটু, কিন্তু হয়তো এগুলি অনেক আগে ডিজার্ভিং ছিল। একটা ক্ষেত্রে আমি নিশ্চিতভাবে জানি, বাকিগুলো জানি না। অনেক আগে ডিজার্ভিং ছিল, অনেক আগে আবেদন করা হয়েছিল, অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে আটকে রাখা হয়েছিল। এখন এটা আটকে রাখে নাই, নর্মাল প্রসেস হয়েছে, এখন আটকে রাখবে কারণ কারোটাই আটকে রাখা হচ্ছে না। আপনারা যখন এরকম সমালোচনা করবেন, আমার মনে একটুখানি ভিতরের তথ্য জেনে, ধরেন গ্রামীণ কত বছর আটকে ছিল জেনে নিয়ে করলে ভালো হয়। আমি আপনাকে ভিতরের তথ্য নিয়ে আমি আপনার সাথে আরেকদিন নিশ্চয়ই আমরা বসবো। যেমন গ্রামীণের এটা আটকে ছিল, এটা আটকে থাকা বলে না, এরকম আরো 10টা কোম্পানি আমি নিজেও করতে চাই গ্রামীণ সমাধান। এটা হচ্ছে যে একটা মানে এর চেয়ে ভালো জিনিস আর হইতে পারে না স্যার। একটা গ্রামীণ সমাধানের লাইসেন্স যদি আপনি আমাকে দেন, এর চেয়ে ভালো জিনিস আর হইতে পারে না। আপনি আমাকে এটা দেন। এখন আপনি বলবেন তো উনার মানে আমি জানি না একটা গ্রামীণ ইউনিভার্সিটি, আমি আপনাকে চিনি স্যার, আমি আপনাকে চিনি স্যার, আপনি জীবনে এটা করতে পারতেন না। আমি আপনাকে বলি না, আমি তো এন্টারপ্রেনার না। আমি আপনাকে বলি যে জিনিসটা আমি জানি না, তাও আমার বসের সম্পর্কে আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমাকে উনি ভালোবাসেন কিন্তু, মানে প্রফেসর আসিফ আপনি জানেন আমাকে উনি ভালোবাসেন কিন্তু, মানে আমিও ওনাকে অনেক চেষ্টা করি। আমি যেহেতু জিনিসগুলো বেশি জানি না, কাজে আপনি এটা আমাকে জিজ্ঞেস করা অনুচিত হবে। আপনি যদি আমাকে বলেন যে ইউনুস স্যারের ব্যাপারে নিয়ে আমাকে প্রশ্ন করবেন, স্যারের অনুমতি নেই, স্যার যদি আমাকে অনুমতি নেই আমি আরেকটা প্রোগ্রাম আসবো। আরেকটা কথা আপনাকে বলি, আরেকটা কথা আপনাকে বলি, আমি কোনো এন্টারপ্রেনার না, ফলে আমার তো কোনো কিছু পাওয়ার কথা না, কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলে রাখি। আমার এই 10 মাসের উপদেষ্টা জীবনে আমার ভাই বোন আত্মীয় স্বজন একটা মানুষ মিনিমামতম কোনো আনুকূল্য পায় নাই, বরং আমার যে আপন দুলা ভাই সে সুপ্রিম কোর্টের বিল্ডিং এ যেই জায়গা বসতো সেখান থেকে তারা উঠায় দেওয়া হয়েছে, ঠিক আছে, সেখান থেকে স্থানচ্যুত হয়েছে। এবং আমি মানে আপনাকে কি বলবো আর কি, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। এখন আমি তো আর এন্টারপ্রেনার না। এন্টারপ্রেনার যদি হইতাম, ধরেন আমি যদি একটা খুব জনকল্যাণমূলক একটা প্রজেক্ট থাকতো, আমি হয়তো চেষ্টা করতাম জনকল্যাণমূলক প্রজেক্ট, আমার নিজস্ব স্বার্থ নাই সেটাকে দেখার জন্য, কিন্তু আমার তো সেটা নাই, ফলে আমি বলতে পারছি না। কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে বলতে পারি, আমার মিনিমামতম আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কুমিল্লা বাড়ি, আমার লালবাগের বাড়ি, ঢাকা ইউনিভার্সিটি, কোনো ক্ষেত্রে আমার কোন রকম স্বজনপ্রীতি আমি করি। এবং আরেকটু বলি, আমার জানা মতে যেসব উপদেষ্টারা আমার সাথে ঘনিষ্ঠ, যারা ঘনিষ্ঠ, আমার জানা মতে তারা কেউ করে নাই, আমার জানা মতে। আচ্ছা স্বজনপ্রীতি আপনি কিরকম বলবেন? মানে ধরেন ভাইয়ের ছেলেকে প্রেস উইং এ নিয়োগ দেওয়া কি স্বজনপ্রীতি? ওয়েল, যদি সেটা আপনার যোগ্য হয়, এটা অন্য বিবেচনা থাকতে পারে। আপনি তো স্বজনপ্রীতি ডেফিনিশন প্রীতি সব জায়গাতে একরকম হয় না। আপনি যে কোনো জিনিসের সংজ্ঞা সবার কাছে একরকম হয় না। এখন যদি কারো কাছে মনে হয় যে না সে ডিজার্ভিং এবং সে প্রপার প্রসেসের মধ্যে দিয়ে আসছে, হতে পারে। আবার কারো কাছে মনে হতে পারে না ডিজার্ভিং হলেও প্রপার প্রসেসের মধ্যে হলেও আমি দিব না। কেউ হয়তো সমালোচনার ভয় করে, কেউ যদি মনে করে যে আমি যেহেতু ভালো কাজ করছি আমি সমালোচনাকে কেয়ার করবো না, থাকতে পারে মানসিকতা। যথেষ্ট প্রশ্ন হয়েছে খালেদ। আচ্ছা ঠিক আছে, আমি আসলে এই প্রশ্নটা মানে আমি জানি যে আপনাকে করা